আমাকে রুমটা আজকে ক্যামেরা বন্ধ রাখতে হচ্ছে। আপনাদের ভাবি আমার স্টাডি রুম রে পুরা। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। আমরা আজকে মূলত আলোচনা করব বাংলা সাহিত্যের আধুনিক যুগ নিয়ে। আধুনিক যুগের প্রথম ভাগ। আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম ভাগের সবচেয়ে বড় অবদান কি? কেউ কি বলতে পারবেন? যারা আছেন দেখি বলেন তো, দেখি কি অবদান সবচেয়ে বড়? গদ্য সাহিত্য। গদ্য সাহিত্য। ভেরি গুড। এটাকে উত্তর দিলেন ফারদুল হক মহান। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান হচ্ছে গদ্য সাহিত্য। কারণ আমরা জানি যে আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগে আমাদের যে সাহিত্য ছিল সেগুলো সবকিছুই কি পদ্য আকারে লেখা হয়েছে। ওকে, এমনকি প্রাচীন যুগে যখন চিঠি লেখা হতো তখন কিন্তু কি এই পদ্য আকারে চিঠি লেখা হতো। যেমন আমি একটা বলি, একদম সেই প্রাচীন আমলে গ্রিস লেখকের একটা বই আছে, হোরেসের লেখা একটা বই। হ্যাঁ, হোরেসের লেখা একটা বিখ্যাত বই, আর্স পয়েটিকা। আর্স পয়েটিকা, এটা মূলত একটা আম, আহ, ইয়া মানে আহ, মানে একটা চিঠি। ঠিক আছে, চিঠিটাতে মূলত একটা নাটক তৈরি করতে গেলে কি কি বিষয়ে আহ, উম, নজর রাখতে হবে সেটা নিয়ে লিখেছিলেন। তো এই আর্টস পয়েটিকার যখন এই চিঠিটা তিনি লিখেছিলেন একজনকে উদ্দেশ্য করে, সেখানে এটা পুরোটাই কিন্তু পদ্য আকারে লেখা হয়েছিল। তা আমাদের আলোচ্য বিষয় আহ, গ্রিস সাহিত্য না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আজকের বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আমরা আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলা সাহিত্যে, সেটা হচ্ছে যে কি গদ্য। কারণ গদ্য কেন আসলো? কারণ মানুষ যখন এই কি করলো, মানে পদ্য আকারে বা কবিতার মতো করে যখন আহ চিঠি পত্র বা এইসব জায়গায় দেখা গেল যে কি মনের ভাবটা ঠিক মতো প্রকাশ করতে পারে না। তো মনের ভাব যখন ঠিক মতো প্রকাশ করতে পারে না, তখন আস্তে আস্তে প্রয়োজনীয়তা আসলো কিসের? যে যেভাবে আমরা কথা বলি, যেভাবে আমরা ডিল করি বা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করি, ঠিক সেভাবে আমরা যেন তার একটা লিখিত রূপের অভাব অনুভব হতে লাগলো। এবং ফলে বাংলা সাহিত্যে গদ্যের কি প্রচলন শুরু হলো। তো প্রাচীন যুগে বা মধ্যযুগে অনেক ধরনের দলিল দস্তাবেজে গদ্যের কি পাওয়া যায়, কিছু রেফারেন্স পাওয়া যায়, কিন্তু সেগুলো খুবই অল্প বা অতটা কি ছিল না, গ্রহণযোগ্য ইয়েতে ছিল না। সেখানেও একটা ওই পদ্যের একটা প্রভাব কিন্তু কি সবসময় বজায় ছিল। তো বাংলা সাহিত্যের এই আধুনিক যুগটাকে আমাদের প্রথম ভাগ আজকে আমরা আলোচনা করব। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম ভাগ, সে প্রথম ভাগটা হচ্ছে 1800 থেকে 1861 সাল পর্যন্ত আমরা। আর 1861 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে আমাদের
দ্বিতীয় ভাগ। ওকে, আমাদের প্রথম ভাগ হচ্ছে 1800 থেকে 1861 এবং দ্বিতীয় ভাগ হচ্ছে 1861 থেকে বর্তমান পর্যন্ত। তো আপনারা যারা ক্লাস দেখছেন তাদের অনেকেই হয়তো আমার নতুন, আমার পরিচয় জানেন না। আমি এজন্য আমার পরিচয়টা এখানে দিয়ে দিচ্ছি। আমি মেহেদী হাসান, 34 বিসিএস এর আছি ক্যাডার, এবং বর্তমানে বান্দরবান সরকারি কলেজে কর্মরত আছি। এখানে আপনাদের বাংলা বিষয়ক কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে তাহলে এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন, সেটা টেক্সট আকারে হোক অথবা ভয়েস ক্লিপ আকারে হোক, সমস্যা নাই। আমি ফ্রি হয়ে যে কোনো সময় আপনাদের কাছে ধীরে আপনার কোয়েরির উত্তরটা দিয়ে দিব। মামুন মিয়া, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। অনেক দেরিতে ঈদ মোবারক। ঈদের 3 দিন শেষ। হ্যাঁ, এতদিন পরে ঈদ মোবারক। আসলে কি বলবো, বাসি হয়ে গেছে আর কি। তারপরও আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক আপনাকেও। তো যাই হোক, আমাদের ঈদ গেল, অনেক বড় একটা বন্ধ গেল। হ্যাঁ, এখন আমাদের উম পড়াশোনা শুরু করতে হবে। ওকে, ঈদের বন্ধে আপনারা হয়তো অনেকেই বাড়িতে বই নিয়ে গেছেন, বই আর ব্যাগ থেকে বের করা হয় নাই। এটা কোনো সমস্যা নেই, এটা আমারও হয়েছে। আমিও বই নিয়ে এখানে আসছি, কিন্তু ব্যাগ থেকে আর বই বের করা হয়নি। তো যাই হোক, আমি এই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব যে আপনারা যত দ্রুত পারেন বাড়িতে বাড়ি থেকে আপনার নিজের মেস অথবা হোস্টেল বা যে যেখানে আছেন সেদিকে ব্যাক করেন, আপনার পড়াশোনার যে জায়গায় করতেছেন সেখানে ব্যাক করেন। ওকে, ঈদ সারা জীবন অনেক আসবে। হুম, কিন্তু এই চাকরির পরীক্ষার বয়স কিন্তু আপনার চলে যাচ্ছে। তো এই জন্য আপনারা যত দ্রুত পারেন, একটু খারাপ লাগবে, দেখবেন যে আবার এখানে আসলে ঠিকই সব ইয়া হয়ে যাবে। আহ, তো যত দ্রুত পারেন ব্যাক করেন এবং পড়াশোনা আবার শুরু করে দেন। কালকে থেকে শুরু করব এভাবে না, আজকে থেকে এখন থেকে শুরু করে দেন। ওকে, তো যাই হোক, যাদের এখনো বাড়ি থেকে আসেন নাই তারা দ্রুত বাড়ি থেকে চলে আসেন, এটাই আমার ইয়ে থাকবে। আহ, আর অনেকে যুক্ত হয়েছেন। আহ তা আমরা আলোচনা করছিলাম বাংলা সাহিত্যের আধুনিক যুগ। তো আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগ আলোচনা করার আগে আমাদের একটা বিষয় আলোচনা করতে হবে, সেটা হচ্ছে আমাদের যুগ সন্ধিক্ষণ। ওকে, যুগ সন্ধিক্ষণ জিনিসটা কি? সন্ধিক্ষণ জিনিসটা কি? সন্ধিক্ষণ জিনিসটা হচ্ছে আমাদের ট্রানজিশন পিরিয়ড। ওকে, আমাদের যে একটা ট্রানজিশন পিরিয়ড থাকে। ওকে, ট্রানজিশন পিরিয়ড, সেই পিরিয়ডটাকে বলা হয় সন্ধিক্ষণ। ট্রানজিশন পিরিয়ডটা কি? যেমন মনে করেন সন্ধ্যাবেলা। হুম, সন্ধ্যাবেলা হচ্ছে দিনের শেষ হচ্ছে, রাতের শুরু হচ্ছে, এটা একটা ট্রানজিশন পিরিয়ড। আবার আহ, ভোরবেলা যখন সূর্য উঠি উঠি পড়তেছে, হ্যাঁ, তখন রাতের অন্ধকার দূর হচ্ছে, দিনের আলো প্রকটিত হচ্ছে, এটা একটা ট্রানজিশন পিরিয়ড। এই ট্রানজিশন পিরিয়ড হচ্ছে আমাদের যুগ সন্ধিক্ষণ। বাংলা সাহিত্যের এরকম একটা ট্রানজিশন পিরিয়ড আছে। এখন এই সময় যিনি সাহিত্য রচনা করেছিলেন বা যারা সাহিত্য রচনা করেছিলেন তাদের ভিতরে অনেকেই আছে, কিন্তু মূলত একজনকেই বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। তিনি হচ্ছেন কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওকে, ঈশ্বরচন্দ্র গুপ্ত নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো আমাদের মূলত 1760 থেকে 1800 সাল পর্যন্ত সময়কালকে যুগ সন্ধিক্ষণ বলা হয়। কেন 1760 বলা হচ্ছে? কারণ 1761 সালে ভারতচন্দ্র মারা যান। ওকে, ভারতচন্দ্র, ভারতচন্দ্র হচ্ছে মধ্যযুগের কি সর্বশেষ কবি। মধ্যযুগের শেষ কবি। কবিকে, মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র। মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র। ভারতচন্দ্র মারা যাওয়ার পরপরই আমাদের কি 1761 সালে তিনি মারা যান। তারপর থেকে আমাদের মূলত মধ্যযুগের ইয়েটা শেষ হয়ে যায়, একটা যুগ সন্ধিক্ষণ শুরু হয়। আমরা জানি যে 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে ইংরেজরা এখানে দখল করে নেয়। ইংরেজরা যখন এখানে দখল করে নিল, আমাদের সমাজের ভিতর পরিবর্তন আসতে লাগলো, তাই না? সমাজের ভিতরে পরিবর্তন আসতে লাগলো। আমাদের যে আমরা একটা সামন্ত বা আমাদের যে একটা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, সেই কৃষিভিত্তিক সমাজ থেকে আমরা আস্তে আস্তে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার দিকে ঢুকতে প্রবেশ করতে লাগলাম। হ্যাঁ, তো
তো এই চাকরি বাকরি এগুলো তখন ছিল না, আমরা চাকরি বাকরি আস্তে আস্তে চাকরি বাকরির দিকে ইয়ে হতে লাগলো। এই যে যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সামাজিক পরিবর্তন। তো এই জন্য মূলত 1761 সালে মারা গেছে ওইটা না ধরে আমরা একটা রাউন্ড ফিগার 1760 কে ধরা হয়। 1760 থেকে 1800 সাল পর্যন্ত সময়কে বলা হয় যুগ সন্ধিক্ষণের সময়কাল। তো এই সময়কালকে অনেকে বন্ধ্যাকাল বলে। বন্ধ্যা মানে তো আমরা বুঝি যে এই মহিলার বাচ্চা হয় না, তাকে কি বলা হয়? বন্ধ্যাকাল। মানে এই সময় কোনো সাহিত্য তৈরি হয়নি। আসলে উল্লেখযোগ্য পরিমাণ কোনো সাহিত্য তৈরি হয়নি। কিভাবে তৈরি হবে? কারণ এই যে যে একটা এই যে এখন আমাদের দেখেন বর্তমানে কি হয়েছে যে আওয়ামী লীগ সরকার নাই, বা এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে। ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় টালমাটাল একটা অবস্থায় আছে, তাই না? আহ এরপরে যখন একটা রাজনৈতিক সরকার আসবে তখন কিন্তু আমাদের একটা এস্টাবলিশমেন্ট তৈরি হবে। তো এর আগে পর্যন্ত আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। তো এই ট্রানজিশন পিরিয়ডে আমরা অনেক কিছু করতে কিন্তু কি করতেছি, দ্বিধাগ্রস্ত হচ্ছি। অনেক কিছু করতে আমরা ইনডিসিশনে ভুগতেছি। হ্যাঁ, আমাদের নানা ধরনের একটা কি তৈরি হচ্ছে, আমাদের সামাজিক, মানসিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা ধরনের পরিবর্তন হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই জন্য এই সময়কালটাতেও দেখা গেল যে কি 1760 থেকে ইংরেজরা, 1757 থেকে যখন ইংরেজরা ক্ষমতায় আসলো তখন থেকে 1800 সাল পর্যন্ত একটা কি প্রায় 43 বছর পর একটা কি হইলো, অনেক ট্রানজিশন পিরিয়ড পার হলো। তো তখন এর আগে ছিল মুসলিম শাসন। মুসলিম শাসনের পরে আসলো ইংরেজি শাসন। তখন রাষ্ট্রভাষা কি হবে, সেটা কি ইংরেজি হবে না ফার্সি হবে নাকি বাংলা হবে, এগুলো নিয়ে অনেক ধরনের ইন্ডিসিশন, অনেক ধরনের টালমাটাল অবস্থা পার করতে হয়েছে। তো এই সময় তাই তেমন উল্লেখযোগ্য পরিমাণ সাহিত্য তৈরি হয়নি, বিধায় এই সময়কালটাকে বলা হয় বন্ধ্যাকাল। ওকে। তো এই সময় একজন যিনি হুইসল ব্লোয়ার মতো কি করে গেছেন, সাহিত্য তৈরি করে গেছেন, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। খেয়াল করেন, এটা হচ্ছে যে কি গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত। কেন ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? কারণ হচ্ছে যে তার ভিতরে প্রাচীন মধ্যযুগের যেমন কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, আধুনিক কালেরও বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তো সেই মধ্যযুগের বৈশিষ্ট্য এবং আধুনিক কালের বৈশিষ্ট্য দুইটার একটা কি কম্বাইন্ড রূপ আমরা ঈশ্বরচন্দ্রের ভিতরে দেখতে পাই, দেখে তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। এবং মূলত তিনি এই সময়কালটাতে 1760 থেকে 1800 সাল পর্যন্ত সময়কালটাতে সাহিত্য রচনা করেছিলেন। ওকে। তো আমরা ভারতচন্দ্র যেহেতু মধ্যযুগে সাহিত্য রচনা করছেন, তাই তিনি মধ্যযুগের কবি। তো ঠিক তেমনি যুগ সন্ধিক্ষণের সময়কালে যিনি সাহিত্য রচনা করেছেন উল্লেখযোগ্য, তিনি যুগ সন্ধিক্ষণের কবি। ওকে। মানুষের ভিতরে কিন্তু যুগের প্রভাব অনিবার্য। হ্যাঁ, আমরা এখন যেমন উন্মুক্ত অর্থনীতির কথা বলি, আমরা যেমন এখন ব্যাংকিং ব্যবস্থা বা অন্যান্য অনেক বিষয় নিয়ে আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না, তাই না? হ্যাঁ, এমনও একটা সময় ছিল যখন মাইকে আজান দেওয়াটাকে বিদআত বলা হতো। ওকে। কিন্তু এটা কি এখন কেউ বলবে? এটা কেউ বললে এটা মানে আপনি আপনি ইয়ে করবেন এই যে, তো এই যে টেলিভিশন দেখা বা ইয়া করা, এইসব বিষয় থেকে আস্তে আস্তে অনেকটা বের হয়ে আসতে ইয়া হচ্ছে সময়ের কারণে। হ্যাঁ। তো সময় মানুষ অতিক্রম করতে পারে না, যুগকে মানুষ অতিক্রম করতে পারে না, তাই যুগের প্রভাব তার ভিতরে কি হয়, প্রকাশিত হয়। আমরা এখন আমাদের বাপ দাদারে দেখলে বলি যে এরা ব্যাকডেটেড চিন্তা ভাবনা। কারণ কি, তারা ওই যুগ থেকে বের হয়ে আসতে পারেনি। যুগ দ্বারা আমরা আমাদের পোলাপানের কাছে কি হয়ে যাব, ব্যাকডেটেড হয়ে যাব। এটা হচ্ছে বাস্তবতা, এটাই বাস্তব। ওই যে কি জানি রিপন মিয়া না কার একটা ডায়লগ আছে না, এটাই বাস্তব। তো এটাই হচ্ছে বাস্তব। তো আমরা জানি যে যুগ সন্ধিক্ষণের সময়কালটা 1760 থেকে 1800, এবং এই সময়কালটাকে বলা হয় বন্ধ্যাকাল। এবং এই যুগের যিনি উল্লেখযোগ্য কবি, তিনি হচ্ছেন কি ঈশ্বরচন্দ্র গুপ্ত। আবার বিদ্যাসাগর দিয়ে দিয়েন না, প্রশ্নের ভিতরে কিন্তু বিদ্যাসাগর দিয়ে দিতে পারে অপশনে। হ্যাঁ, সেটা আপনারা বিদ্যাসাগর ওটা খেয়াল করে তারপরে প্রশ্নের কি উত্তর দাগাবেন। তো ঈশ্বরচন্দ্র গুপ্তকে কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়, এটা আমি পাশে আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্তের ছবি একটা ইন্টারনেট থেকে কালেকশন করা, এটা দিয়ে দিলাম। ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন অসাধারণ স্মৃতি এবং মেধা, হ্যাঁ, অধিকারী। কিন্তু তিনি যখন পড়ালেখা করতেছিলেন তখন তার ভিতরে পড়াশোনার প্রতি অতটা কি হয়নি, গুরুত্বটা তিনি বুঝতে পারেননি, বা পড়াশোনায় তিনি অমনোযোগী ছিলেন।
তো কিন্তু একটা সময় গিয়ে তিনি পড়াশোনার গুরুত্ব বুঝতে পারেন, তখন সম্পূর্ণরূপে নিজের চেষ্টায় লাইব্রেরিতে গিয়ে তিনি নিজে নিজে বাংলা, সংস্কৃত, ইংরেজি ভাষায় তিনটা ভাষা তিনি নিজে নিজে শিখেছেন। তার কিন্তু কোনো এই যে বড় কলেজ একাডেমিক ডিগ্রি নাই। ওকে, পাশাপাশি বেদান্ত দর্শনেও কি পারদর্শিতা লাভ করেন। বেদান্ত দর্শন, বেদান্ত দর্শনটা এখানে হিন্দু কেউ আছেন? বেদান্ত দর্শন কে বলতে পারবেন? কেউ আছেন হিন্দু? সোনিয়া দত্ত, বেদান্ত দর্শন কি বলেন? সোনিয়া দত্ত আছেন? কথা বলে না। বেদান্ত দর্শন হচ্ছে হিন্দুদের মূল ধর্মীয় গ্রন্থ হচ্ছে বেদ, ঠিক আছে? বেদের উপরে ভিত্তি করে তিনি যে স্যার হ্যাঁ স্যার নমস্কার স্যার, আমি প্রথমে বুঝতে পারিনি এখানে আমার ওই যে আমি প্রথমবার নেটে ক্লাস করছি তো আমার আনমুট করতে পারছিলাম না। আনমুটে ছিল মুট করতে সরি মুটে ছিল আনমুট করতে পারছিলাম না। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে, বলেন দেখি বেদান্ত বেদান্ত দর্শন দর্শন মানে কি? হচ্ছে স্যার আমাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। ওই বেদ সম্পর্কিত জ্ঞান আর কি, ওইটাকে বেদান্ত দর্শন বলা হচ্ছে। বেদের ভেরি বিভিন্ন গুড। ধরনের হ্যাঁ হ্যাঁ, বেদ সম্পর্কিত জ্ঞান। বেদ কয়টা আছে? হ্যাঁ স্যার, আমাদের প্রধানত বেদ হচ্ছে 4 ভাগে বিভক্ত: হুম, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদ, সামবেদ, ভেরি গুড। আমি ঋগ নাকি ঋক? ঋক ঋক হুম, ঋক হচ্ছে মন্ত্র। গ হ্যাঁ, ঋগ্বেদ, ঋগ। সামবেদ, যজুর্বেদ, তাই না? যজুর্বেদ, হ্যাঁ হ্যাঁ স্যার, তারপরটা কি? যজু মানে প্রথমে আহ, অন্তঃস্থির জ, আচ্ছা ঠিক আছে। আরটা কি? হ্যাঁ, তারপর অথর্ববেদ, অথর্ববেদ। তাহলে এই যে বেদের যে দর্শন, ঠিক আছে, থ্যাংক ইউ সোনিয়া। তাহলে এই বেদান্ত দর্শনে হ্যাঁ তিনি পারদর্শিতা লাভ করেন। যেমন আমরা যারা মুসলিম আছি, আমরা যদি আমাদের ধর্মীয় গ্রন্থ কি কোরআন, আমরা কোরআনের যে ফিলোসফি সেগুলো নিয়ে যখন আমরা ডিপলি পড়াশোনা করব, কোরআনের ফিলোসফি গুলো অনেক বেশি আমরা ইয়ে করতে পারবো। তো ঠিক তেমনি যেমন আমাদের যে মাওলানা যারা আছে তারা কি করে, এই কোরআনের বিস্তারিত জ্ঞান তারা অর্জন করে। তো ঠিক তেমনি আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত কি করেছিলেন, এই বেদান্ত দর্শনে পারদর্শিতা লাভ করেছিলেন। এবং আধুনিক বাংলা সমাজের গঠনে তিনি এই যে একটা সংবাদ প্রভাকর পত্রিকা কি করতেন, সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশ করতেন বা সেটা সম্পাদক হিসেবে ছিলেন। এখানে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন। সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিরকম? বঙ্কিম একটা কথা বলছে, বঙ্কিম একটা কথা বলছে এরকম যে দুই ধরনের মানুষ আহ তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করে না। একটা হচ্ছে যে যার কাছে ঐশী বাণী আসে, তার চিন্তা ভাবনা পরিবর্তন হয় না। আর দুই নাম্বার মানুষ হচ্ছে যারা গোঁড়া, যারা ভুয়ার, হ্যাঁ, কোনো লজিক বুঝে না, তাদের কোনো চিন্তা ভাবনা পরিবর্তন হয় না। এখন ঐশী বাণী কাদের কাছে আসে? যেমন আমাদের এই যে সত্য যুগের ঋষিরা, আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, বা আমাদের অন্যান্য নবী ইসলাম ধর্মের, বা এরকম বিভিন্ন ঈসা খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম, বা এদের কাছে কি আসছে, সরাসরি ঐশী বাণী আসছে, তাই তারা তাদের ডিসিশন থেকে কখনো নড়ে নাই। কিন্তু আবার কিছু আমাদের সমাজে কি আছে, ওই যে কিছু মাথা মোটা লোক আছে, এরা কোনো লজিক বুঝে না, এরা কোনো ইয়ে থেকে পরিবর্তন হতে চায় না। হ্যাঁ, এই মানুষগুলোর জ্ঞান খুব সীমিত, এরা একটা নির্দিষ্ট ইয়েতেই সবসময় থাকে, এদের কাছ থেকে সবসময় সাবধানে থাকবা। তো যাই হোক, এই সংবাদ প্রভাকর পত্রিকা কাজ করতে গিয়ে আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্তের চিন্তা ভাবনায় পরিবর্তন আসতে লাগলো। হ্যাঁ, চিন্তা ভাবনায় পরিবর্তন আসতে লাগলো কিভাবে? সে এক সময় আহ, তিনি নারী শিক্ষার বিরোধী ছিলেন, আবার পরবর্তীতে সময় তিনি নারী শিক্ষার পক্ষ ভূমিকা পালন করেছেন। আবার কখনো তিনি ইংরেজদেরকে নানাভাবে ইয়ে করেছেন, ইংরেজি শিক্ষা নিয়ে সমালোচনা করেছেন। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সমালোচনা করেছেন, আবার একটা সময় গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই আবার সুনাম করেছেন। তো এই যে যে যখন পড়াশোনার সাথে তুমি সংশ্লিষ্টটা থাকবে সব সময়, হ্যাঁ, তখন কিন্তু তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। তো এই যে যে এই কারণে ঈশ্বরচন্দ্র গুপ্তের ভিতরে আমি প্রথমে বলেছিলাম, ঈশ্বরচন্দ্র গুপ্তের ভিতরে প্রথমের দিকে কি ছিল,
প্রাচীন যুগ বা মধ্যযুগের চিন্তা ভাবনা ছিল। আবার পরবর্তীতে তার ভিতরে আধুনিক যুগের চিন্তা ভাবনাও কি হয়, প্রকটিত হতে থাকে। এই কারণে ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। তিনি ইয়াং বেঙ্গল যারা ছিল, নব্য বঙ্গ বা ইয়াং বেঙ্গল যারা ছিল, তাদের বিরুদ্ধে তিনি রক্ষণশীলদের পক্ষে ছিলেন। এই ইয়াং বেঙ্গল কারা? ইয়াং বেঙ্গল হচ্ছে আমাদের এই যে হিন্দু কলেজ যেটা আছে, সেই হিন্দু কলেজের একটা ডি রোজিও নামে একজন শিক্ষক জয়েন করেন, ইটালিয়ান তিনি ছিলেন বংশোদ্ভূত। তো তিনি এখানে জয়েন করার পর সেটা কি হয়, সেই স্টুডেন্টদের সাথে তার খুব বেশি একটা গুড কানেকশন তৈরি হয়, স্টুডেন্টরা তাকে বেশি পছন্দ করতে লাগলো। এটা সব সময় হয়, এখনো কিন্তু দেখবে যে কি বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন ইয়াতে কি হয়, ইয়াং ছেলে মেয়েদের সাথে ইয়াং টিচারের একটা ভালো কানেকশন তৈরি হয়। কারণ ইয়াং ছেলে মেয়েরা ইয়াং টিচার ইয়াং ছেলে মেয়েদের মেন্টালিটি অনেকটা বুঝতে পারে, বা ইয়াং ছেলে মেয়েরা তাদেরকে অনেক বেশি অ্যাপ্রোচ করতে পারে। কিন্তু সিনিয়র দেখলে আমরা একটু তো স্বাভাবিকভাবে আমরা আমাদের দাদা দাদির সাথে কতক্ষণ সময় কাটাই, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই ইয়াং বেঙ্গল এসে কি করলো, তারা বললো যে কোনো ধরনের জিনিস আমরা চলে আসতেছে দেখে মেনে নিব না, আমরা এটার যাচাই বাছাই করে তারপরে কি করব, মেনে নিব। এই 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 ধারাটা তারা একটা তৈরি করে। তারা একটা সমাজে নানা বিষয় নিয়ে প্রশ্ন করতে লাগলো, ধর্মীয় নানা বিষয় নিয়ে প্রশ্ন করতে লাগলো, সমাজের বিভিন্ন রীতিনীতি নিয়ে প্রশ্ন করতে লাগলো, হ্যাঁ, সমালোচনা করতে লাগলো, ওপেন ইয়াতে করতে লাগলো। আমাদের সমাজে এখন যারা একটু ওপেন কথাবার্তা বলে, হ্যাঁ, তাদেরকে একটা ট্যাগ লাগায় দেয় কি, নাস্তিক। হ্যাঁ, ওকে। তো এই যে বিষয়টা অনেকে অনেকভাবে ইয়া করে, তো তখন এই ইয়াং বেঙ্গলকেও ঠিক সেভাবে সবাই সমালোচনা করতে লাগলো। তো ইয়াং বেঙ্গলকে সমালোচনা করার পিছনে কিছু কারণ আছে। কেমন কারণ ছিল? প্রথম প্রথম ডি রোজিও যখন এই ইয়াং ছেলেপেলেদেরকে নিয়ে তাদের চিন্তা ভাবনার পরিবর্তন নিয়ে কাজ করতে লাগলো, আহ, ততক্ষণ পর্যন্ত ভালো ছিল। ডি রোজিও যতদিন বেঁচে ছিল, 32 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল। কিন্তু মারা যাওয়ার পরে এই ইয়াং বেঙ্গল সদস্যরা কি করতে থাকে, তাদের ভিতর অধঃপতন আসতে থাকে। যেমন আমাদের এই যে সমন্বয়ক যারা এখন, হ্যাঁ, তারা প্রথম প্রথম তাদের প্রতি অনেক সাপোর্টেড ছিল মানুষের, হ্যাঁ। হ্যাঁ, এখন এবার অনেকে কেউ কেউ নিজেকে বলতেছে আমি জমিদারের নাতি, হ্যাঁ, আমি অমুক আমি তমুক, অথচ একটা সময় হোস্টেলে কত কষ্ট করে থাকার জন্য অনেক কিছু করছে। তো এই যে এরকম তাদের ভিতরেও কিছু কুলাঙ্গার যুক্ত হয়, তারা এসে সমাজে আধুনিকতার নামে অশালীন কর্মকাণ্ড করতে লাগলো। তো এইগুলোর বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র গুপ্ত সবসময় কি ছিলেন, প্রতিবাদ করেছেন। তো এই হিন্দু কলেজে শিক্ষা পদ্ধতির বিরোধিতা করেছেন, এবং এই 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 সব নানা কিছু কারণে তার ভিতরে ধারণা করা হয় তার ভিতরে মধ্যযুগের প্রভাব কি ছিল। এছাড়া তিনি আরো কিছু কাজ করেন, সেগুলো হচ্ছে যে সংবাদ প্রভাকর সময় তিনি তার মনোভাবের কি হতে থাকে, পরিবর্তন হতে থাকে। হিন্দু ফিল্ম থ্রফিক সভা, তত্ত্ববোধিনী সভা বক্তৃতা করতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহের আন্দোলনের বিরোধিতা করেছেন, নানা ধরনের ব্যঙ্গ কবিতাও আহ রচনা করেছেন। যেমন এখানে বলতেছে যে ইয়া মানে তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, হুম, আবার আজকালকার মেয়েগুলো সব কি ইংরেজি শিখবে শিখবে, তাদের এই ইয়া হবে, এরকম করে ম্যাম তারা হবেই হবে, এরকম করে নানাভাবে টিটকারিমূলক কবিতাও তিনি লিখেছেন। তো এই যে এই কারণে তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। তো আবার যেভাবে তিনি প্রথম প্রথম প্রাচীন পন্থী ছিলেন বা মধ্যযুগের যে চিন্তা ভাবনা ইয়েতে ছিলেন, একটা সময় গিয়ে তার বিষয়ে পরিবর্তন আসে। তিনি স্ত্রী শিক্ষাকে সমর্থন করেন, ধর্মসভার বিরোধিতা করেন, হ্যাঁ, দেশের বৈজ্ঞানিক বাণিজ্যিক উন্নয়নের প্রচেষ্টা, দরিদ্র জনগণের প্রতি সহানুভূতি প্রকাশের মাধ্যমে উদার অনুভাবে তিনি পরিচয় দেন। অক্ষত জনি বিধবার বিবাহ তার আপত্তি করেননি। অক্ষত জনি মানে আমরা যেটাকে বলে হয় ভার্জিন, ওকে, ভার্জিনদের বিধবার বিবাহ কি হয়নি, তিনি আপত্তি করেননি। তো এভাবে তার ভিতরে আধুনিক যুগ মধ্যযুগ দুইটারই কি হয়, একটা সম্মিলিত রূপ আমরা দেখতে পাই। এই কারণে তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। আমাদের কিন্তু এখন প্রশ্ন বাংলাতে ডিপ থেকে ডিপে কোশ্চেন করতেছে। আমি এটা 2 লাইনে বলে দিতে পারতাম, ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি,
কিন্তু কেন তিনি যুগ সন্ধিক্ষণের কবি সে বিষয়টা আমার একটু নলেজে থাকা দরকার। কারণ এখানে এখন যদি এভাবে একটা প্রশ্ন করে যে নিম্নের কোন ব্যক্তি বেদান্ত দর্শনে পারদর্শিতা লাভ করেছিলেন, বা নিম্নের কোন ব্যক্তি অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির অধিকারী ছিলেন, বা নিম্নের কোন ব্যক্তি সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন, বা নিম্নের কোন ব্যক্তি বিদ্যাসাগরের সমালোচনা করেছেন, ওকে, বিধবা বিবাহের বা এরকম হতে পারে নিম্নের কোন ব্যক্তি প্রথমে বিধবা বিবাহের বিরোধিতা করলেও পরবর্তীতে বিধবা বিবাহের আপত্তি করেননি। এরকম নানা ধরনের প্রশ্ন আসতে পারে, তাই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলো। ঠিক আছে? তো এখন আমাদের মধ্যযুগের এই এই যুগ সন্ধিক্ষণের আরো কিছু আমরা সাহিত্য আমরা দেখতে পাই। সেগুলোর ভিতরে হচ্ছে কবিয়াল, শায়ের, পুঁথি সাহিত্য, হ্যাঁ, টপ্পা গান, শাক্ত পদাবলী। তো আমাদের এখানে কবিয়াল গুলো কি কি? কবিয়ালটা হচ্ছে যে আহ, দুইজন কবি কি করলো, আহ, একটা মঞ্চে উঠবে, তারা একটা যে কোনো একটা টপিকস নিয়ে একজন আরেকজনকে লজিকের পর পাল্টা লজিক দিবে কবির মাধ্যমে। আহ, এটা এটা কেন তৈরি হয়েছিল? আমরা দেখতে পাই যে আমাদের 1757 সালে 1757 সালের পরে ইংরেজ শাসন আসার পরে এখানে কি হলো, আগের দিনে রাজা যারা ছিল, হ্যাঁ, তারা হঠাৎ করে রাজত্ব হারাতে লাগলো। ফলে রাজাদের থেকে একটা নতুন ইয়ে আসলো কি, জমিদার। জমিদার শ্রেণী তৈরি হলো। এই জমিদাররা মূলত ছিল ব্রিটিশদের এজেন্ট। ওকে, এখন অনেকে যখন বলে যে আমি জমিদার বংশের, এটা মানে আসলে ব্রিটিশদের এজেন্ট, আর কিছুই না। ওকে, তো এই জমিদার শ্রেণী হঠাৎ করেই আহ, অনেক টাকার মালিক যারা ছিল তারা বিভিন্ন রাজার বিভিন্ন অংশ এগুলো নিলামে কিনে ব্রিটিশদের কাছ থেকে তারা বললো যে কি, আম, তারা একটা নিজস্ব ইয়া তৈরি করলো, জমিদারি তৈরি করলো। তো এই যে জমিদাররা অনেকেই কি হয়েছে, হঠাৎ করে পয়সার মালিক হয়েছে। হঠাৎ করে পয়সার মালিক হওয়াতে তাদের ভিতরে দেখা গেল যে আগে যে রাজারা নানা ধরনের ক্লাসিক্যাল সাহিত্য বা ক্লাসিক্যাল যে সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারা মনোরঞ্জন করতেন, এগুলো তারা বুঝতে পারলো না। ওকে, যেমন আমাদের এই এই ইয়া এই যে আমাদের লাল সালু উপন্যাস, অথবা কাঁদো নদী কাঁদো, অথবা এই এরকম আরো অনেক বই আছে ক্লাসিক্যাল বইগুলো, হ্যাঁ, যে এগুলো অনেক যারা পড়ালেখা বেশি করে নাই তাদের কাছে এগুলো ভালো লাগবে না, তাই না? কিন্তু যারা ডেপথ নলেজ বা যাদের জ্ঞান এরিয়াটা অনেক বেশি, হ্যাঁ, উচ্চ শিক্ষিত, তাদের রুচি একরকম, যারা অর্ধশিক্ষিত তাদের রুচি একরকম। জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে দেখবেন যে কি, একজন যে স্কুল মাস্টার, ওকে, বা একজন স্কুল মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার, তার বাসায় আপনি গিয়ে দেখবেন যে কি অন্তত অত দামি দামি কিছু নাই, কিন্তু বাসাটা সাজানো গোছানো পরিপাটি। ওকে, কিন্তু একজন, অনেকে দেখবেন যে কি অনেক টাকার মালিক হইছে, পড়ালেখা নাই, তার বাসায় যাবেন, দেখবেন যে হয়তোবা কি অনেক দামি সোফা আছে, কিন্তু সোফার উপরে মুরগি পায়খানা করে রাখছে। ওকে, কিন্তু সেটা পরিষ্কারও করতেছে না। তো এই যে যে হচ্ছে যে রুচির পার্থক্য, তো এই যে জমিদার শ্রেণী হঠাৎ করে তারা অনেক ইয়া হয়ে গেল, তো তাদের এন্টারটেনমেন্টের একটা চাহিদা তৈরি হলো, কিন্তু তারা তো ক্লাসিক্যাল সাহিত্য বুঝতে পারলো না। এই ক্লাসিক্যাল সাহিত্য তাদের বুঝতে না পারার কারণে তাদের জন্য কিছু লোয়ার কোয়ালিটির সাহিত্যিক তৈরি হলো। তারাই হলো কবিয়াল, শায়ের, পুঁথি, টপ্পা গান, শাক্ত পদাবলী এরা। ঠিক আছে? এই কবিয়ালটা আমরা এখানে একটা ইয়া মুভি আছে, ইন্ডিয়ান বাংলা একটা মুভি আছে, জাতিস্বর। জাতিস্বর, জাতিস্বর মানে যে পূর্বজন্মের কথা মনে রাখতে পারে। তো এই জাতিস্বর মুভিটাতে এই কবিয়ালদের কাহিনী দেখা হয়েছে। কবিয়ালরা কি করতো, একটা টপিকস নিয়ে, যে কোনো একটা টপিকস নিয়ে কথার লড়াই চালাতো, গানে গানে সুরে সুরে তারা ইয়ে করতো। আমাদের নজরুল যে লেটো গানে যোগ দিয়েছিল, লেটো গান এরকমই সে কবিয়ালদের একটা অংশ। তো এই একটা সময় তারা প্রথমে দেবতার নাম নিয়ে শুরু করে, বা ইয়া, হ্যাঁ, দেবদেবীর নাম নিয়ে শুরু করে, সৃষ্টিকর্তার আরাধনার মাধ্যমে শুরু করে। এটা আস্তে আস্তে তাদের ভিতরে লজিক, পাল্টা লজিক চলতে থাকে। একসময় সেখান থেকে ব্যক্তিগত আক্রমণে চলে যায়, ব্যক্তিগত আক্রমণ থেকে দেখা যায় যে একদম গালাগালির মতো করা অবস্থা, হ্যাঁ, খিস্তি খেয়ে পর্যন্ত চলে যায়। এই এই যে যে বিষয়টা, সেটা দেখে আবার দর্শকরা কি হয়, আনন্দিত হয়।
আমাদের বাঙালি সেন্টিমেন্ট, আমরা বাঙালি সেন্টিমেন্ট দেখবে যে কি, মানুষের মানুষের ঝগড়া দেখতে তাদের খুব ভালো লাগে। দুইজন মানুষ ঝগড়া করতেছে, একটা আরেকটা সব ইয়ে করে দিচ্ছে, এটা দেখবেন আপনার খুব এনজয় লাগতেছে, হাসি হাসি হাসি। আমরা দেখি না এরকম, এই ঝগড়া লাগতেছে, ঝগড়া করতেছে, আমরা কিন্তু কি আবার এখানে বসে বসে হাসতেছি, এরকম অনেক ভিডিও পাওয়া যায়। হ্যাঁ, তো এইটা আসলে ঠিক না। ঝগড়া হলে তাদেরকে থামাই দেন, কিন্তু আপনি পিছে পিছে হাসবেন, এটা উচিত না। তো আমাদের যাই হোক, এই কবিয়াল এভাবে তৈরি হলো। শায়ের হচ্ছে যে আহ, এই যে এরকমই, যে গানের ইয়া উর্দু বা ইয়ার মাধ্যমে কি করা হতো, মানে কবিতার মতো করে পড়া হতো, কবিতা তৈরি করা হতো লোয়ার কোয়ালিটি, তো এটাকে বলা হয় শায়ের। একটা হিন্দি গান আছে, মে শায়ের তো নেহি মগর তুমকো দেখা তো শায়েরি আ গই। তো গানটা খুবই রোমান্টিক একটা গান, মানে আমি কবি না, কিন্তু তোমাকে যখন দেখলাম কবিতা অটোমেটিক চলে আসলো। এরপরে আসে আমাদের পুঁথি, পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য জিনিসটা কি? পুঁথি সাহিত্য হচ্ছে যে যে কোনো একটা কাহিনী, বিশেষ করে মুসলিম কোন বীরত্ব এরিয়া কাহিনী নিয়ে একটা সুরে এই পুরো কাহিনীটা আহ, বলা হয়। যেমন শোনো শোনো দেশবাসী, শোনো দিয়া মন, হ্যাঁ, কারবালার কাহিনী আমি করিব বর্ণন। তো এটা খুব জনপ্রিয় ছিল গ্রামের মানুষের, তখন এন্টারটেনমেন্ট বলতে কিছু ছিল না। তারা কি করতো, ওই যে একটা পুঁথি পাঠ হবে অমুক দিন অমুক সময় এতটা সময়, তো গাছতলা বসে তারা ওই যে একজনে সুর করে করে এভাবে পড়তো, বাকিরা সবাই এটা শুনতো। টপ্পা গান হচ্ছে যে ওই গানের ভিতরে একটু ঠুমরি বা বিভিন্ন ধরনের সুরের ইয়া নিয়ে আসলো। ওই যে আমি যে তোমার ছান ছান ছান, তুমি যে আমার, এগুলো টপ টপ। তো এই গানগুলোর মাধ্যমে আমাদের কি হইতে লাগলো, আহ, আহ, মনোরঞ্জনের ইয়া করতে লাগলো। এরপর স্বার্থ কথা বলি, যে এখানে শিবের ভক্ত যারা ছিল, তারা তাদের ইয়ে করার জন্য, আরাধনা করার জন্য কিছু এরকম আনে। তো এরকম যুগ সন্ধিক্ষণের অন্যান্য সাহিত্যগুলো আমরা পাই। তো কবিয়ালদের এখানে ভোলা ময়রা, হ্যাঁ, অ্যান্টনি ফিরিঙ্গি, এরকম অনেক কবিয়ালে আমরা ইয়া পাই, পরিচয় পাই। হ্যাঁ, শায়েরের ভিতরে আমরা এরকম পাই, তবে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কবিয়াল। তো আপনারা কবিয়ালটা, কবিয়ালের ডিটেলস একটু ভালো করে দেখে নেবেন, এখানে কয়েকজন মাত্র ইয়ে আছে, তাদের সম্পর্কে একটু পড়ে নিলেই হবে। আধুনিক যুগের মূল বৈশিষ্ট্যটা কি আমাদের? প্রথমে আমরা আলোচনা করেছিলাম, আমাদের আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের গদ্য। কিন্তু আধুনিক যুগের আমাদের মূল বৈশিষ্ট্য যদি আলোচনা করতে যাই, তাহলে দেখি আপনারা চ্যাট বক্সে লিখেন তো, দেখি আধুনিক যুগের বৈশিষ্ট্যটা কি হতে পারে। চ্যাট বক্সে লিখেন আপনারা যারা ক্লাসে আছেন। আধুনিক যুগের বৈশিষ্ট্য কি হতে পারে? কেউ কোনো কথা বলে না, চ্যাট বক্সে কোনো উত্তর নেই, সবাই আছে না ঘুমাচ্ছে? ওকে, একজনের ইয়ে পাওয়া গেছে, কি লিখছে দেখি। মেসেজ আসে খালি। পার্সোনাল ফিলিং ন্যাশনালিজম, ব্যক্তিগত অনুভূতি ন্যাশনালিজম, ঠিক আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা মানবিকতা। হ্যাঁ, আমাদের আধুনিক যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মানবিকতা, আত্মচেতনা, জাতীয়তাবোধ ও মানবতা। আর এই মানবতার জন্যই আমাদের আধুনিক যুগের আহ, ইয়ে হয়। এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত নিয়ে আলোচনা করলাম, ওকে, তিনি যে একটা কবিতা লিখছিলেন, তখন থেকে বলা হয় যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের শুরু। সেই কবিতাটা ছিল রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায়
আছি। ওকে, রাতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি। এই যে যে আছি, একজন কবি যে আছে, এই আছি কথাটা এর আগে আর কেউ কখনো বলেনি। ওকে, এই না বলার কারণে কি হচ্ছিল, আধুনিক যুগে শুরু হচ্ছিল না, কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম এই আছি কথাটা লিখলেন কবিতায়। এই কারণে আমাদের আধুনিক যুগে শুরু হলো। তো আমাদের আধুনিক যুগে মানবতার মাধ্যমে সবচেয়ে বড় যে বিষয়টা, মানবতা বললে মানবতার সাথে জাতীয়তাবোধ চলে আসে, জাতীয়তাবোধের সাথে আত্মচেতনাও চলে আসে। কারণ আমি যখন নিজেকে মানুষ হিসেবে দেখব, তখন আমার একটা সমাজ থাকে, জাতি থাকে, সে জাতীয়তাবোধ আসবে। আমার যখন জাতীয়তাবোধ জাতীয়তাবোধ যখন তৈরি হবে, তখন আমার আত্মচেতনা তৈরি হবে। আমি কে, আমি কোথা থেকে আসছে, সেই বিষয়টা আমাদের এখানে আসবে। এই যে যে আত্মচেতনা, আত্মচেতনা, এই যে দেখেন আধুনিক যুগে 2024-এর আন্দোলন হইলো, আন্দোলনে সবাই কি বললো, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এই যে যে কথাটা আমি, হ্যাঁ, আত্মচেতনা, এই যে আত্মচেতনা থেকে তৈরি হলো আমাদের জাতীয়তাবোধ। একজনকে যখন রাজাকার বলা হইলো, বাকি সবাই সেটা পার্সোনাল ফিলিং লাগলো, সবাই এভাবে সংঘবদ্ধ হইলো, সংঘবদ্ধ একটা জাতীয়তাবোধ তৈরি হইলো সবার, সবার জাতীয়তাবোধের মাধ্যমে তারপরে আবার কি হলো, সেখান থেকে একটা বড় পরিবর্তন আসলো। তো এই যে আধুনিক যুগের বৈশিষ্ট্য, এগুলি আমাকে মনে রাখতে হবে। তো আমাদের আধুনিক যুগের শুরুটা হয়েছিল কত সালে? 1800 সালে। আচ্ছা, আপনারা, আমি শুধু বকবক করেই যাচ্ছি, বকবক করেই যাচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে মেসেঞ্জারে, বা সরি মেসেঞ্জারে বলি, এখানে যে চ্যাট বক্স আছে, সেই চ্যাট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। ওকে, তো আমাদের এখন আলোচনা করব বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের আধুনিক যুগ থেকে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। কারণটা কি? ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের এই গদ্যের বিকাশে বিশাল একটা অবদান রাখে। 1800 সালে কি হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতার লালবাজারে। 1800 সালে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার মূল কারণ ছিল যে আমরা তো জানি ইংরেজরা অনেক বড় রাজত্ব ডিল করেছে। তো বলা হয়ে থাকে যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্তমিত হয় না, মানে সাম্রাজ্য এত বড় ছিল, একদিকে সূর্য ডুবলে আরেকদিকে সূর্য উঠে যেত। হ্যাঁ, ওই সূর্য ডোবার আগে আরেকদিকে সূর্য উঠে যেত। এই কারণে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্তমিত যায় না। তো এই যে বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য ব্রিটিশরা কি করতো, সবসময় গুরুত্বপূর্ণ পোস্টে ব্রিটিশ লোককেই নিয়োগ দিত। তো এখন এত বড় সাম্রাজ্য, তাদের তখন তো মানুষজন এমনিতেই ইউরোপে বর্তমানে অনেক মানুষ কম, তাই না? তখন মানুষ আরো কম ছিল। এই অল্প ইয়াতে তাদের দেখা যেত যে খুব অল্প বয়সী 16-17 বছর বয়সী ছেলে মেয়েদেরকে ধরে বিভিন্ন বড় বড় র্যাঙ্কের অফিসার বানায়া কি করে দেওয়া হতো, এরকম বিভিন্ন কলোনিগুলোতে, মানে তাদের যে উপনিবেশ যেখানে যেখানে ছিল, সেই উপনিবেশগুলোতে, জায়গাগুলোতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো চাকরি দিয়ে। তো এই ফোর্ট উইলিয়াম কলেজে কি করা হলো, যে এই ভারতীয় অঞ্চলে যারা এই 16-17 বছর বয়সী ছেলেপেলে যারা আসতো, তাদের দেখা যাচ্ছে যে কি, বড় দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই শিক্ষা থাকতে হবে। আপনারা এখানে যারা আছেন, আপনারা এখানে সবাই কি বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন, তাই না? বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার শিক্ষার গভীরতা থাকতে হবে। ওকে, শিক্ষার কি থাকতে হবে? গভীরতা থাকতে হবে, নয়তো আপনি বড় পোস্টে আসতে পারবেন না। এই গভীরতা আমি কিভাবে তৈরি করতে পারি? শিক্ষার গভীরতা তৈরি করতে গেলে আমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আমাকে প্রচুর পত্রিকা পড়তে হবে। আমি তাই বলে আবার সারাদিন ধরে শুধু পত্রিকা গবেষণা করবেন না। পত্রিকা পড়ার জন্য 30 থেকে 40 মিনিট সময় রাখবেন হাতে সর্বোচ্চ। প্রতিদিন একটা বা দুইটা পত্রিকা পড়বেন। পত্রিকা সম্পাদকীয়, উপসম্পাদকীয় যেগুলো আছে, বিভিন্ন কলামগুলো যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন, যেগুলো আপনার সিলেবাসের সাথে যায়। বিভিন্ন আহ, আহ, মনে করেন যে সংবিধানের সংশোধনী, অথবা এই গ্রিন হাউস এফেক্ট, অথবা বা এই যে গাদা ইস্যু, হ্যাঁ, অথবা আহ, এরকম রাজনৈতিক বিভিন্ন আমাদের যে বিসিএস এর সিলেবাসের সাথে মিলে যায়, বা বিজ্ঞান বিষয়ক কোনো জিনিস, হ্যাঁ, বা ভ্রমণ কাহিনী, এরকম সাহিত্য পাতা, এগুলো আপনারা পড়বেন। বিভিন্ন ফিচার থাকে, হ্যাঁ, যেমন হয়তো বা একটা ফিচার আসলো যে
এই জাপানের যে আমি কালকে না পরশু একটা যে জাপান এখন ব্লাড তৈরি করতেছে, যেটা যে কোনো রক্তের গ্রুপের আর্টিফিশিয়াল ব্লাড সেটা দেয়া যাবে। আবার তারা মানব ভ্রূণ তৈরি করার চেষ্টা করতেছে। এরকম করে আমাদের যে নতুন নতুন আর্টিকেল গুলো আছে সেগুলো একটু পড়বেন। এভাবে আপনারা মনে রাখতে পারবেন। কেন মনে রাখতে পারবেন? আপনি যখন একটা গাইড থেকে ডাটাগুলো পড়বেন, হ্যাঁ হয়তো বলবে যে কি ন্যাম প্রতিষ্ঠিত হয়েছিল এত সালে, 1974 সালে জাতিসংঘের ইয়াতে বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ সদস্যপদ লাভ করে। এগুলো আপনি এভাবে পড়লে কখনোই মনে রাখতে পারবেন না। আপনাকে একটা স্টোরি, একটা গল্পের আকারে আপনার মনে রাখতে হবে। একটু খেয়াল করে দেখেন যে আপনি যখন বিভিন্ন মুভি দেখেন, মুভির ঘটনা কিন্তু আপনি ভুলেন না। কেন ভুলেন না? মানুষ স্টোরি মনে রাখতে পারে, গল্প মনে রাখতে পারে। তো আপনি যখন একটা ডিটেইলস গল্প আকারে এটা পড়বেন, একটা কলামে কিন্তু একটা ঘটনার প্রেক্ষাপটে ওই তথ্যটা দিবে। আপনার তখন এই তথ্যটা ভালো করে মনে রাখতে পারবেন। আপনি যদি ওই এমনি গাইড থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স বা এমনি কোনো গাইড থেকে মুখস্থ করেন, তখন আপনার এটা মনে থাকবে না। তো যাই হোক, এই এই যে এই কলামগুলো আপনার নিয়মিত পড়াশোনা করলে আপনার কি হবে? শিক্ষার গভীরতা তৈরি হবে। আপনি কথা বলতে শিখবেন, চিন্তার ভিতরে পরিবর্তন আসবে। পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়েন। যে বই আপনার ভালো লাগে, ফিকশনাল বই, নন ফিকশনাল বই, আপনি পড়ুন। পড়তে হবে আপনার মাসে মিনিমাম 2 থেকে 3টা বই পড়ে শেষ করতে হবে। ওকে? যদি আপনি মাসে মিনিমাম 2 থেকে 3টা বই এখন পড়তে না পারেন, তাহলে আপনার কিন্তু মনে রাখতে হবে যে এই শিক্ষার গভীরতা আপনার তৈরি হবে না। এখন প্রশ্ন আসতে পারে, আমি বই পড়ার অভ্যাস নাই, আমি কি করতে পারি? এক্ষেত্রে আমি একটা ছোট টিপস দিব। আপনার যদি বই পড়ার অভ্যাস না থাকে, তাহলে চোখ বন্ধ করে কয়েকটা হুমায়ুন আহমেদের বই পড়া শুরু করেন। হ্যাঁ, আপনার বই পড়ার অভ্যাস তৈরি হয়ে যাবে। ওকে? একদম খুব ভালো করে পড়তে থাকেন, দেখবেন যে আপনার খুবই ভালো লাগবে। আরেকটা আছে যে আপনার আহ, যদি ইংরেজি বই, ইংরেজি ওয়ার্ড মিনিং, ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচার, এসব জিনিস আপনার ভয় লাগে, পড়তে পারেন। বাচ্চাদের বিভিন্ন ধরনের ছোট ছোট ইংরেজি গল্পের বই আছে। হ্যাঁ, সেই বইগুলো কালেক্ট করেন, বিভিন্ন পুরান বইয়ের দোকানে চলে যান, ওখানে গেলে দেখবেন যে বাচ্চাদের বিভিন্ন ধরনের ইংরেজি ছোট ছোট গল্পের বই আছে। বা টিউশনি করাইতে গেলে ওখানে বিভিন্ন বইয়ের গল্প থাকে, এগুলো পড়বেন। দেখবেন যে আপনি ইংরেজি অনেক ভালো একটা দখল চলে আসছে। তো এভাবেই আপনার শিক্ষার গভীরতা বাড়াতে হবে। তো যাই হোক, আমাদের আসল কথায় আসি। তো ফোর্ট উইলিয়াম কলেজের যে যারা তাদের দেখা যেত যে খুব অল্প বয়সে তাদেরকে বড় দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে, তাদের শিক্ষার একটা অপূর্ণতা থেকে যেত। সেই অপূর্ণতা পূরণ করার জন্য ব্রিটিশ সরকার কি করলো? তাদের জন্য এখন তো তাদেরকে বারবার ইংল্যান্ডে যাওয়া নিয়ে আসা করে পড়ানো সম্ভব না। তখনকার দিনে ইংল্যান্ড থেকে এখানে আসতে 6 মাস সময় লাগতো। এখন আমাদের লাগে 12 থেকে 13 ঘন্টা ইয়ারে। হ্যাঁ, তো এই যে যে বিশাল সময়টা আহ উম, তাদের পড়াশোনার পেছনে যাতে ক্ষতি না হয়, এই জন্য এখানেই তারা কি করলো? কলেজ প্রতিষ্ঠা করলো, এবং এখানে তাদের শিক্ষক, নানা ধরনের শিক্ষককে তারা নিয়োগ দিল। এই ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম বাংলা শেখানো শুরু করা হলো। 1801 সালে এখানে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়, বাংলা শেখানো শুরু করা হলো। ফলে বাংলা নিয়ে যে একটা একাডেমিক পড়াশোনার বিষয়, বাংলা যে একটা কাউকে শেখানো যায়, বাংলা নিয়ে যে বই লেখা যায়, বাংলা নিয়ে যে রিসার্চ করা যায়, এই জিনিসটা এর আগে আর কখনো হয়নি। ফলে 1800 সালেই কি হলো? এই যখন ইংরেজরা বাংলা ডিপার্টমেন্ট চালু করলো, বাংলার একটা একাডেমিক যাত্রা শুরু হলো। এই কারণে বাংলার আধুনিক যুগে শুরু হয়েছে বলা হয় 1800 সালে। তো এই যে এখানে আমি বলে দিয়েছি, বিলেত থেকে আসা, বিলেত মানে ইংল্যান্ড থেকে আসা সিভিলিয়ানদের সমস্ত বিষয় শিক্ষাদানের জন্য গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দের 4 মে কলকাতার লালবাজারে কলেজ অফ ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করেন। কলেজের শুরু হয় 24শে নভেম্বর থেকে। কলেজ 1800 সালে প্রতিষ্ঠিত হলেও আমাদের বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1801 সালে। ওকে? আর কলেজটা 4 মে কলকাতা লালবাজারে প্রতিষ্ঠা করেন, মানে উদ্বোধন করেন। হ্যাঁ, এবং এবং এখানে কাজ কলেজের শুরু হয় 24শে নভেম্বর থেকে। তো 1801 সালে আমাদের এই বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়, আমি তো আগেই বলেছি। ওখানে এই বাংলা বিভাগের হেড হিসেবে যাকে নিয়োগ দেওয়া হলো, এবং তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হলো কাকে? এই শ্রীরামপুর মিশনের পাদ্রী ও বাইবেলের অনুবাদক
উইলিয়াম কেরিকে কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করা হয়। এই ফোর্ট উইলিয়াম কলেজের তিনি একই সাথে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ, আবার একই সাথে তিনি কি 1801 সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান। কেন বাংলা বিভাগের প্রধান করা হয়েছে? কারণ ব্যক্তিগতভাবে এই উইলিয়াম কেরি ছিল একজন মুচি। মুচি মানে তো আমরা জানি তাই না, জুতা মেরামত করে বা জুতা তৈরি করে। আমাদের দেশে আমরা মুচি বললে খুব নিচু চোখে দেখি, ইংল্যান্ডে কিন্তু মুচি অনেক ডিমান্ডেবল একটা জব। আমাদের এখানে যেরকম খুব আমরা কি করি, খুব দামি যারা স্যুট নিয়ে বানাতে চাই, আমরা ভালো জায়গায় গিয়ে স্যুট বানাই তাই না। তো ঠিক তেমনি ইংল্যান্ডে কি করা হয়, জুতা অর্ডার করে বানানো হয়। ওকে, ওখানে কোন আমরা যেমন বাটা বা অ্যাপেক্স থেকে যে জুতা কিনি ওরকম ওখানে কিছু ব্যক্তিগত মুচি থাকে, তাদের কাছে গিয়ে জুতা অর্ডার দেয় যে আমার জুতাটা এই স্টাইলে হবে, এটা এরকম হইতে হবে, এরকম হইতে হবে, এরকম করে আমাকে জুতাটা বানিয়ে দিতে হবে। ওরা এভাবে জুতা বানায় দেয়, 2 মাস 3 মাস সময় নেয়। ওই যে আওয়ামী লীগের এক মন্ত্রী ইংল্যান্ডে না কোথায় আহ 700 না 800 ঘর কিনছে, হ্যাঁ, তার জুতা এরকম অর্ডার দিয়ে 3 মাস 4 মাস পরে পায়। কুমিরের চামড়ার জুতা, হ্যাঁ, এক একটা জুতা, এক জোড়া জুতার দাম কয়েক লাখ টাকা। তো যাই হোক, এই মুচি ছিলেন তিনি, কিন্তু তিনি খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য কি করলেন, ইংল্যান্ড থেকে এই অঞ্চলে আসার একটা সিদ্ধান্ত নিলেন। তো ইংল্যান্ড থেকে তিনি জাহাজে চড়েন এবং এখানে আসতে আসতে তার 6 মাস লাগে। এই 6 মাস গুণী মানুষ কখনো বসে থাকে না। 6 মাস তিনি বসে না থেকে তিনি কি করলেন, ওই জাহাজের যে খালাসি যারা ছিল, হ্যাঁ, যে খালাসি মানে মালপত্র টানাটানি করে যারা বাড়ি যে, তাদের কাছ থেকে তিনি বাংলাটা শিখে নেন। এবং সেই বাংলা শিখে তিনি কি করলেন, এই এখানে তো চলে আসলেন। শ্রীরামপুর নামে একটা মিশন, মিশন মানে হচ্ছে যে হিন্দুদের যে, সরি হিন্দু বলি, খ্রিস্টানদের যে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য যে অফিস বা ইয়া থাকে সেটা, তো বা অফিসিয়াল যে একটা লক্ষ্য থাকে, সেটা হচ্ছে মিশন। তো সেই মিশনের পাদ্রী হিসেবে তিনি শ্রীরামপুর আসেন এবং শ্রীরামপুর থেকে প্রথম তিনি কি করেন, বাংলা বাইবেলের বাংলা অনুবাদ করেন। আমরা জানি যে কোরআন শরীফের যেমন প্রথম বাংলা অনুবাদ করেছিল কে, ভাই গিরিশচন্দ্র। তার বাংলা অনুবাদ করার কারণে তাকে একটা নাম দেওয়া হয়েছিল বা উপাধি দেওয়া হয়েছিল কি, ভাই। তো এই বাইবেলের অনুবাদ ইংরেজি থেকে বাংলায় করে তিনি এখানে এগুলা ধর্মীয় প্রচারের জন্য বিলি করতেন। তো এখন প্রচুর বাইবেল প্রচার করা হইতো, ইয়া করা হইতো, তাই প্রচুর বাইবেল তো হাতে লেখা সম্ভব না। এই জন্য শ্রীরামপুরে প্রথম কি করা হয়, প্রিন্টিং মেশিন স্থাপন করা হয়। এটা নিয়ে আমরা আলোচনা করব পরে। তো এই বাইবেল, এত বেশি বাইবেল তখন দেয়া হতো যে বাইবেল রাস্তাঘাটে অনেক জায়গায় পড়ে থাকতো। যেমন আমরা এখন বিভিন্ন জায়গায় লিফলেট বা বিভিন্ন ইয়ে দেখি না, পড়ে থাকে রাস্তায়, ঠিক তেমনি এই বাইবেলও কিন্তু কি বিভিন্ন জায়গায় পড়ে থাকতো। তো তিনি যেহেতু প্রথম বাইবেলের বাংলা অনুবাদ করেছেন, এই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে কি করলো, ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিলে এবং বাংলা বিভাগের প্রধান হিসেবেও তাকে দায়িত্ব দেয়া হলো। তো তিনি কেন, এখন প্রশ্ন আসতে পারে কেন বাংলা বিভাগ তৈরি করা হলো। বাংলা বিভাগ তৈরি করা হলো যে শুধুমাত্র একটাই কারণ, ব্রিটিশ যে অফিসার যারা আছে তাদেরকে ভালো করে বাংলা শেখানোর জন্য, বাঙালিকে বাংলা শেখানোর জন্য তারা বাংলা বিভাগ খুলে নাই। তারা ব্রিটিশদেরকে বাংলা শেখানোর জন্য বাংলা বিভাগ খুলেছেন। কেন বাংলা শেখাতে চাইলেন? কারণ হচ্ছে যে ব্রিটিশরা এখানকার যে বিভিন্ন স্থানীয়দের সাথে নানা কারণে ডিলিং করতে গেলে, হ্যাঁ, তাদেরকে বাংলা জানা থাকা লাগবে। সে কি গালি দিচ্ছে না ভালো বলতেছে, হ্যাঁ, তাহলে আমাদের সেটা বোঝার জন্য এটা ইয়ে করতে হবে। এখন আমরা ওই যে অনেক সময় আমাদের ভিতরে একটা আছে না, ইংরেজিতে যেহেতু বলেছে তাহলে ঠিকই বলছে, এরকম একটা মেন্টালিটি আমাদের অনেকের কাজ করে তাই না। কিন্তু ওরকম না, এখন তো এখন তাড়াতাড়ি বাঙালি তো আর ইংরেজিতে গালি দিবে না, বাঙালি বা গালি দিবে কি, বাংলায় গালি দিবে। হ্যাঁ, তো আহ, এই আহ, বাঙালি যেমন আহ, ইয়ে করে এইটা বোঝার জন্য ব্রিটিশ যে অফিসার যারা আছে তাদেরকে বাংলা শেখানোর জন্যই মূলত কি করা হয়েছে, বাংলা ডিপার্টমেন্ট খোলা হয়েছিল। তো তিনি কি করলেন, তিনি তার অধীনস্থ আরো 2 জন পণ্ডিত, পণ্ডিত বলতে এখন যেটাকে আমরা প্রফেসর বলি, এবং আরো 6 জন সহযোগী পণ্ডিত, অ্যাসোসিয়েট প্রফেসর, হ্যাঁ, তাদেরকে নিয়ে বাংলা গদ্য কলেজে, সরি পাঠ হবে এটা, পাঠ উপযোগী পুস্তক রচনায় তিনি কি করেন, আত্মনিয়োগ করেন। কয়জন ফুল পণ্ডিত নিছে, 2 জন,
সহযোগী পণ্ডিত নিছে 6 জন। এবং কি তৈরি করার জন্য? কলেজের গদ্য পাঠ উপযোগী পুস্তক, বাংলা পুস্তক রচনার জন্য তিনি নিজেকে আত্মনিয়োগ করেন। 1801 থেকে 1815 সাল পর্যন্ত 15 বছর ধরে, হ্যাঁ, 15 বছর ধরে 8 জন লেখক, 13টা বই এখানে কি করা হয়? এই গদ্য পাঠ্যপুস্তক প্রতিষ্ঠা করেন। এই জন্যই এটাকে ফোর্ট উইলিয়াম কলেজের একটা বিশাল অবদান হিসেবে আমাদের ধরে নেওয়া হয়। তো এখানে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজে আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীতে যোগদান করেন, সেটা অনেক পরের ব্যাপার। আমরা এখন শুধু আধুনিক কালের হিসেবে আমরা এগুলোই পড়ব। তো ফোর্ট উইলিয়াম কলেজের যে বিভিন্ন লেখক যারা বিভিন্ন কিছু রচনা করেছেন, তার ভিতর উইলিয়াম কেরি, আমরা যে উইলিয়াম কেরিকে একটু আগে দেখলাম, হ্যাঁ, সেই উইলিয়াম কেরির বই, তিনি 2টা বই লেখেন। একটা হচ্ছে কথোপকথন এবং আরেকটা হচ্ছে যে কি আহ ইতিহাসমালা। এই কথোপকথনটা বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন। খেয়াল রাখতে হবে আমাদের। যেমন এখানে বলা হয়েছে কলকাতার তখন মানুষ কিভাবে কথা বলতো, তুমি কে গা, হ্যাঁ, তোমার বাড়ি কোথায় গা, এরকম করে কথা বলে। আমরা যেমন কলকাতার মানুষ একটু কিভাবে কথা বলে না, হ্যাঁ, ওমা কি বলছো, এরকম করে। তো ঠিক তেমনি এই কথ্য রীতিতে ঠিক কিভাবে কথা বলে, এই কথোপকথন হচ্ছে বাংলা ভাষার প্রথম কথ্য রীতির একটা নিদর্শন। তো এই 1801 সালে আহ, 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 মানে তিনি দায়িত্ব পাওয়ার পরপরই 1801 সালে তিনি সর্বপ্রথম এই বইটা তিনি কি করেন, বের করেন। এবং এখানে এক পৃষ্ঠাতে ইংরেজি লেখা ছিল, আরেক পৃষ্ঠায় বাংলা লেখা ছিল, জানে যেন ইংরেজরা ওই যখন এটা পড়বে, পড়ে যেন এটা সাথে সাথে কি করতে পারে, পড়তে বলতে পারে। আর ইতিহাসমালা হচ্ছে বিভিন্ন গল্পের অনুবাদ। ওকে, বিভিন্ন গল্পের অনুবাদ। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম ইংরেজিটা ভালো করে শিখতে গেলে তোমাকে কি করতে হবে, এটা ভালো করে তাদের গল্পগুলো পড়তে হবে। হুম। তো এখানে দেখো, এবং কথা বলার স্টাইলটা ভালো করে শিখতে হবে, কিভাবে কথা বলে ইংরেজি। তো এই যে ইংরেজি নিউজ দেখে ইংরেজি শেখা যায়, ইংরেজি টেড টক, হ্যাঁ, টেড টক দেখে ইংরেজি শেখা যায়, আবার ইংরেজি গল্প পড়েও ইংরেজি শেখা যায়। ইংরেজির ভীতিগুলো দূর করার জন্য এই জিনিসগুলো অবশ্যই তোমার থাকতে হবে। তুমি যে সাবজেক্টের হও না কেন, ইংরেজিতে তোমাকে গুড হইলে হবে না, বেটার হইলে হবে না, বেস্ট হইলে হবে না, তোমাকে ইংরেজিতে এক্সিলেন্ট হতে হবে। তুমি একজন বিসিএস ক্যাডার হতে চাচ্ছ, তোমাকে অবশ্যই অবশ্যই ইংরেজিতে এক্সিলেন্ট হতে হবে। সেই এক্সিলেন্ট হওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে কি, আহ, ইংরেজিটা প্রতিদিন চর্চা করা। প্রতিদিন মানে প্রতিদিন, একদিনও বাদ যাবে না। ওকে, দরকার হলে অনলাইনে মোবাইল থেকে ইংরেজি পত্রিকাটা, ডেইলি স্টারের পত্রিকাটা প্রতিদিন পড়ার চেষ্টা করো, যতটুকু পারো 10 লাইন করে হলেও একটা পড়বা। যে কোনো একটা নিউজ পুরোপুরি আগাগোড়া পড়বা, যে কোনো একটা ফিচার পুরোপুরি আগাগোড়া পড়বা। তাহলে দেখবে যে কি অনেক ইংরেজি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আর পড়ার সময় ডিকশনারি ঘাটতে দিও না, ডিকশনারি না ঘেটে এমনি পড়ে যাবা, যা মনে থাকে। ওকে, দেখবে যে অনেক ওয়ার্ড মিনিং তুমি এমনিতে বুঝতে পারতেছো। তো যাই হোক, এই যে যে গল্পের অনুবাদ, ইয়াটা এখানে বিভিন্ন গল্পকে বাংলা অনুবাদ করা হয়েছে। এখানে প্রায় 150টা গল্পের বই, 150টা গল্প এখানে ছিল। এরপর হচ্ছে রামরাম বসু, তিনি 2টা বই লিখছেন, রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা। তো আহ, এই রামরাম বসু কিন্তু উইলিয়াম কেরিকে বাংলা ভাষা শিখিয়েছিলেন। কিভাবে এখন প্রশ্ন আসতে পারে, উইলিয়াম কেরি তো খালাসিদের কাছ থেকে বাংলা ভাষা শিখছে, রামরাম বসুর কাছ থেকে আবার কিভাবে বাংলা ভাষা শিখছে? রামরাম বসু তো একাডেমিক মানুষ ছিলেন, হ্যাঁ। একাডেমিক মানুষ কি করছে, একাডেমিক ওয়েতে একাডেমিক বাংলাটা শিখিয়েছে কাকে? রামরাম বসুকে। এই জন্য রামরাম বসুর আরেকটা নাম হচ্ছে যে কি, কেরি সাহেবের মুন্সি। কেরি সাহেবের মুন্সি, ঠিক আছে। তো রাজা প্রতাপাদিত্য চরিত্রটা 1801 সালে প্রচারিত হয়। এটি বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ। ওকে, প্রথম মুদ্রিত গ্রন্থ, বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ কি, রাজা প্রতাপাদিত্য
চরিত্র। এটা লিখছে 1801 সালে কে? রামরাম বসু। ওকে, এবং এটা প্রথম একটা কি মৌলিক গ্রন্থ বটে, মুদ্রিত গ্রন্থ এবং মৌলিক গ্রন্থ। মৌলিক মানে কি? এটা কোনো কারো কাছ থেকে কপি করা হয় না, অনুবাদ করা হয় না, সরাসরি লেখা হয়েছে। এবং বাংলা গদ্যে প্রথম লেখা কোনো জীবন চরিত, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কি জীবন চরিত। জীবন চরিত মানে কি? জীবন মানে একটা কাহিনী, তার বায়োগ্রাফি প্রথম এটা লেখা হয়েছে। ওকে, এরপর লিপিমালা। লিপিমালাটা হচ্ছে একটা মূলত একটা পত্র সাহিত্য, বিভিন্ন ধরনের পত্র করা হয়েছে যখন, সেই পত্র সাহিত্যগুলো এই লিপিমালাতে উল্লেখ করা হয়। এরপরে আসে আমাদের গোলকনাথ শর্মা হিতোপদেশ। এখানে নানা ধরনের উপদেশের কথা এখানে বলা হয়েছে। হরপ্রসাদ রায় পুরুষ পরীক্ষা, হ্যাঁ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, 32 সিংহাসন, রাজাবলী, হিতোপদেশ, প্রবোধচন্দ্রিকা। এখানে তিনি টোটাল কয়টা বই লিখছে? টোটাল 4টা বই লিখছে, ঠিক আছে। তো 4টা বই লিখছে, প্রবোধচন্দ্রিকা, 32 সিংহাসন, হিতোপদেশ। তিনি কিন্তু হিতোপদেশ, দেখো হিতোপদেশ 2জন লিখছে, গোলকনাথ শর্মাও লিখছে, আমাদের মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও লিখছে। তারপর হচ্ছে প্রবোধচন্দ্রিকা। ওকে, আর আরেকটা হচ্ছে বেদান্ত চন্দ্রিকা। বেদান্ত চন্দ্রিকাটা এখানে লেখা হয় না, এটা হচ্ছে বেদান্ত চন্দ্রিকা। টোটাল 5টা বই লিখছে। তারপর তারিণীচরণ লিখছে ওরিয়েন্টাল ফেবুলিস্ট। তারপর রাজীব লোচন মুখোপাধ্যায় মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। হ্যাঁ, তো এভাবে আর কি আছে? চণ্ডীচরণ মুন্সী তোতা ইতিহাস। তো এই বইগুলোর নাম আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তো ফোর্ট উইলিয়াম কলেজের এই রচনা এভাবে তারা কি করেছে, করে আমাদের বাংলা গদ্য সাহিত্যকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। আমাদের মনে রাখতে হবে যে এই বইগুলো হয়তোবা এখন আমরা যদি পড়তে যাই, আমাদের কাছে অনেক বেশি উইক মনে হবে, অনেক বেশি ভুল ভ্রান্তিতে ভরা মনে হবে, কিন্তু তারা কিন্তু শুরু করেছিল। ওকে, শুরু করাটা সবসময় কঠিন। তো যারা শুরু করতে, প্রথম একটা জিনিস চালু করতে খুবই কঠিন হয়, এটা পরবর্তীতে অনেক অনেক কিছু আসে, হ্যাঁ, কিন্তু প্রথম চালু করার ব্যাপারটা অনেক বেশি কষ্ট। সাইকেল চালাতে গেলে প্রথম প্যাডেল যেটা দিতে হয়, সেই প্যাডেলটাতে কিন্তু অনেক বেশি এফোর্ট দিতে হয়, কিন্তু একবার চালু হয়ে গেলে তখন আর এত বেশি এফোর্ট দেয়া লাগে না। তো গদ্য সাহিত্যের বিকাশে মনীষীরা যা করছে, যে এই গদ্যের একটা জড়ত্ব ছিল আমাদের আগে, যে ওই যে মধ্যযুগের বিভিন্ন সাহিত্যে গদ্য যেগুলি করে জড়তা ছিল, সেই জড়তাটা থেকে এখানে বের হয়ে আসে। ইতিহাসের ও গল্প রচনায় তারা পারদর্শিতা দেখায়, অনুবাদ সাহিত্য তারা পাণ্ডিত্য লক্ষ্য করা যায়। হ্যাঁ, যেমন ওরিয়েন্টাল ফেবুলিস্ট, এটা ইংরেজি থেকে বাংলা লেখা হয়েছে। তারপরে তোতা কাহিনী। তার পাঠ্যপুস্তক রচনায় তারা সফল হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তারা পাঠ্যপুস্তক রচনাতে তারা সফল হয়েছিল, এবং গদ্য সাহিত্যকে একটা সঠিক রাস্তা তারা দেখাতে প্রথম পেরেছিল। এই যে শ্রীরামপুর মিশনের কথা বলেছিলাম, যে প্রথম ছাপাখানা, হ্যাঁ, প্রথম ছাপাখানা এই শ্রীরামপুর মিশন 1800 সালের 10ই জানুয়ারি অধীনে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে স্থাপিত হয়। শ্রীরামপুর মিশন, জায়গার নাম শ্রীরামপুর, এবং তাদের যেহেতু থাকে সেজন্য বলছে মিশন। যেমন আমার বান্দরবানে তাদের এই যে খ্রিস্টান মিশনারি যারা আছে, হুম, সেই ইয়েটাকে বলা হয় বান্দরবান মিশন। তো এই বছরই মার্চ মাসে, মানে কত সালে, 1800 সালে মার্চ মাসে উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রেস থেকে নামে একটি ছাপাখানাটি খুলেন। তাহলে এই শ্রীরামপুর মিশনের বাংলা ছাপাখানা খোলার পেছনে সবচেয়ে বড় অবদান কার ছিল? উইলিয়াম কেরি, ঠিক আছে। এবং তিনি এ মাসেই তিনি পঞ্চানন কর্মকারের সহযোগিতায়, পঞ্চানন কর্মকার মানে এই যেখানে প্রেসের করার জন্য লোহার দিয়ে কতগুলো ধাতব অক্ষর তৈরি করতে হয়, সেটা তৈরি করেছিলেন এই পঞ্চানন কর্মকার। তিনি প্রথম বাংলা গদ্যগ্রন্থ মথি রচিত মঙ্গল সমাচার ছাপা হয় এই মিশন প্রেস থেকে। ওকে, তাহলে এই শ্রীরামপুর মিশন থেকে প্রথম আমাদের অবদান কাকে দেওয়া হচ্ছে? পঞ্চানন কর্মকারকে, ঠিক আছে। পঞ্চানন কর্মকারকে 1800 সালে মানে তিনি এইটা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের প্রথম ছাপাখানা। এবং এই পঞ্চানন কর্মকার
ঠিক আছে। তিনি এটা তিনি বাংলা প্রথম যে বিভিন্ন অক্ষরগুলো ক খ গ ঘ এগুলো তিনি প্রথম খোদাই করে তৈরি করেন, এই কারণে তিনি ইতিহাসে স্থায়ী একটা রূপ লাভ করেছেন। আর এখান থেকে প্রথম যে বাংলা গদ্য প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে যে মথি মথি রচিত মঙ্গল সমাচার ছাপা হয় এই মিশন প্রেস থেকে। তো এখন আসেন আমরা একটু আলোচনা করব হিন্দু কলেজ নিয়ে। এই হিন্দু কলেজ প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে রাজা রামমোহন রায়, আমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছি। তিনি রাজা রামমোহন রায় যেহেতু নিজে একজন উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন, তিনি তাই এই অঞ্চলে শিক্ষার প্রসারের একটা গুরুত্ব অনুভব করেছিলেন। রাজা রামমোহন রায়ের জীবনের সবচেয়ে বড় অবদান হচ্ছে যে কি, তিনি সতীদাহ প্রথা বন্ধ করতে পেরেছিলেন। এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। ওকে, এই ব্রাহ্ম ধর্ম, এই ব্রাহ্ম ধর্ম নিয়ে কারো কোনো আইডিয়া আছে? কেউ কি বলতে পারবে ব্রাহ্ম ধর্ম কি? আচ্ছা, ব্রাহ্ম ধর্মটা আমরা অনেকেই হিন্দু ধর্ম বলে ভুল করি, আসলে এটা না। ব্রাহ্ম ধর্ম হচ্ছে যে মানে খ্রিস্টান, মুসলিম এবং হিন্দু এই তিনটা ধর্মের কম্বিনেশন। ওকে, হিন্দু, খ্রিস্টান এবং ইসলাম, এই তিনটা ধর্মের কম্বিনেশন নিয়ে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠিত করে। এই ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠাতা ছিলেন এই যে রাজা রামমোহন রায়। পরবর্তীতে এটা দেবেন্দ্রনাথ ঠাকুর বা অন্যদের ইয়ার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরও কি ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিল। আমরা যে সত্যজিৎ রায়ের নাম শুনছি, সত্যজিৎ রায় তিনিও কিন্তু কি ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিল। তো এই ব্রাহ্ম ধর্ম কিন্তু হিন্দু ধর্ম না। আমরা অনেক সময় এখন তো একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে কালকে না পরশু দেখলাম নিউজে যে রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে হামলা করছে। এটা এতটা একটা ছোট লোকই কাজ হয়েছে বা এতটাই একটা জঘন্য কাজ হয়েছে যে বলার মতো না। যে বা যারাই করছে এরা ইসলামও বুঝে না, এরা কোনো ইয়াও বুঝে না। এখানে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক ধরনের ইয়ে করা হয়, কিন্তু রবীন্দ্রনাথকে সমালোচনা করা হয়, কিন্তু রবীন্দ্রনাথকে যত সমালোচনা করা হয়, আমি নিজেও এক সময় রবীন্দ্রনাথের এই সমালোচনা দেখে মনে করছিলাম যে আসলে কি রবীন্দ্রনাথ এরকম। কিন্তু আমি যত বেশি রবীন্দ্রনাথকে নিয়ে পড়েছি, জেনেছি, বুঝেছি, আমি রবীন্দ্রনাথের মতো ক্লিন ইমেজের মানুষ, রবীন্দ্রনাথের মতো উদার মনের মানুষ আর পাইনি। ওকে, পুরো বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ যতগুলো সাহিত্যিক কর্মকাণ্ড তার আছে, রচনা, এ হচ্ছে যে গান, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস, কোথাও একটা অশ্লীল শব্দ পাওয়া যায় না। তো এই রবীন্দ্রনাথ এই মুসলমানদের এখানকার ইয়ে নিয়ে আ- আ- কথা বলেছেন। তার যে সব যে ইয়া আছে, সভ্যতার সংকট একটা প্রবন্ধ বই আছে, সেই প্রবন্ধগুলো পড়লে রবীন্দ্রনাথের অনেক ভালো আইডিয়া পাবেন আপনারা। তো যাই হোক, আমাদের ওটা আলোচ্য বিষয় না। এই হিন্দু কলেজের প্রতিষ্ঠায় আমাদের আহ, রাজা রামমোহন রায়ের একটা ভূমিকা ছিল, এবং তাই 20শে জানুয়ারি 1817 সালে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ। হিন্দু কলেজ নাম দেওয়া হয়েছে কারণ এখানে প্রথমে হিন্দু ধর্মাবলম্বী যারা ছিল তাদেরকে কি এখানে ভর্তি করানো হতো, কিন্তু পরবর্তীতে এই ইয়াটা তুলে দেওয়া হয়। সেখানে সব ধর্মের মানুষই কি ধর্ম নিরপেক্ষ যারা ইয়া ছিল সবাই কি আহ ইয়ে করতে থাকে, ভর্তি হতে থাকে এখানে। ধর্ম নিরপেক্ষ একটা যে চিন্তা ভাবনা, এটা নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের মিসগাইড করা হয়। ধর্ম নিরপেক্ষতা বলতে কোনো ধর্মহীনতা বোঝায় না। ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝায় যে আহ, আমি আহ, সব ধর্মের মানুষকে সম্মান করব। হ্যাঁ, আমি আমারটা পালন করতেছি, আমি মুসলিম, কিন্তু আমি হিন্দুকে অপমান করব না, হিন্দুকে আহ, জুলুম করব না। ওকে, বা আমি কাউকে নিয়োগ দেওয়ার সময় কোনো ধরনের কি করব না, আহ, ধর্মীয় ব্যাপারটাকে ইদম করব না। আমাদের যদি এই 750 বছর মুসলমানরা এখানে শাসন করেছে ইংরেজদের আগে, তারা কিন্তু তাদের যে শাসন ব্যবস্থা আমরা দেখতে পাবো যে গুরুত্বপূর্ণ পোস্টে যখনই
প্রয়োজন হয়েছে তখনই সেখানে হিন্দু বা যোগ্যতা বলে যে এসেছে তাকে নিয়োগ দেয়া হয়েছে। তো এই যে যে বিষয়টা থেকে মুক্ত থাকা, ধর্মীয় ইয়া থেকে বায়াসড না হয়ে, হ্যাঁ, নিরপেক্ষ থাকা, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। কিন্তু আহ আহ, আমাদের এখানে সেটাকে মোল্লারা অন্যরকম একটা ইয়েতে নিয়ে গেছে। যাই হোক, ওটা আমার আলোচ্য বিষয় না। আহ, তো আমাদের এই যে যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্মনিরপেক্ষতায়, কারণটা কি? কারণটা এখানকার মানুষদের ইজম কাজ করত, ধর্মীয় বিদ্বেষ কাজ করত, এখান থেকে যেন বের হয়ে আসতে পারে। তো 15 এপ্রিল 1855 সালে হিন্দু কলেজের পরিসমাপ্তি ঘটে। মানে এটা 1817 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু 1855 সালে এটা নাম চেঞ্জ হয়ে যায়, এখানে প্রেসিডেন্সি কলেজ এটা নামকরণ করে। এই প্রেসিডেন্সি, তাহলে 1855 থেকে প্রেসিডেন্সি কলেজের কি যাত্রা শুরু হয়। এরপরে আসে আমাদের ইয়াং বেঙ্গল। এদের ডি রোজিও ইনসেটে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ডি রোজিওর। খুবই ইয়াং একজন মানুষ ডি রোজিও, আমরা এটা দেখতে পাচ্ছি। তো ইংরেজি ভাবধারা পুষ্ট তরুণ শিক্ষক ইয়াং বেঙ্গলের আন্দোলনের প্রবক্তা তিনি। এবং হিন্দি ডি রোজিও মাত্র 17 বছর বয়সে কলেজে যোগদান করেন টিচার হিসেবে, মাত্র 17 বছর বয়সে। তো তখন তো অনেকে 17 বছর বয়সে তো অনেকে কি করে, আমাদের পড়াশোনায় শেষ হয় না, আমরা তো আমাদের এখন আমরা কলেজে যোগদান করি, কলেজে পড়তে যাই 16-17 বছর বয়সে। আর ডিরোজি এত বেশি ব্রিলিয়ান্ট ছিলেন যে 17 বছর বয়সে কলেজের টিচার হিসেবে যোগদান করছে। এবং 1828 সালে তিনি আবার কি বরখাস্ত হন। ওই যে ইয়াংদেরকে তিনি ডিমোটিভেটেড করতেছেন, এটা থেকে তিনি ওখান থেকে বরখাস্ত হন। তো এবং 1831 সালে তিনি কি আহ মারা যান, খুব অল্প বয়সে মারা যান। তো এই যে তার যে একটা মূল যে ইয়াটা ছিল, থিম ছিল কি, আস্তিকতা হোক নাস্তিকতা হোক, কোন জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা, জিজ্ঞাসা ও বিচার, এই মন্ত্র দ্বারা উজ্জীবিত ছিল তার ইয়াং বেঙ্গল। এখান থেকে আমরা কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাম গোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, পেরিচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম যিনি উপন্যাস লিখছে, হ্যাঁ, তারাচাঁদ চক্রবর্তী, কালীপ্রসাদ ঘোষ, হরচন্দ্র ঘোষ, মাধবচন্দ্র, দক্ষিণারঞ্জন মিত্র, মাইকেল মধুসূদন দত্ত সহ প্রমুখ, আরো অনেকে, রাধানাথ শিকদার, যে হিমালয়ের উচ্চতা বের করছিল, এরকম আরো অনেক অনেক আহ গুণী ব্যক্তিত্ব ইয়াং বেঙ্গল ইয়ে থেকে বের হয়ে আসে। তো ইয়াং বেঙ্গলের মুখপত্র ছিল এনকোয়ার, সম্পাদক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এনকোয়ার ছিল তাদের মুখপত্র, আমাদের পত্রিকা, হ্যাঁ। এবং এই জ্ঞান অন্বেষণ সম্পাদক দক্ষিণারঞ্জন মিত্র। ইয়াং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্রের উপর জ্ঞান অন্বেষণ পত্রিকাটি প্রকাশ পায় কত সালে? 1831 সালে। এই পত্রিকাগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তো এরপরে আসে আমাদের আসলে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। এটা এতটা গুরুত্বপূর্ণ, আসলে এখানে চলে আসছে খুব দ্রুত। এর ভিতরে আরো অনেকগুলো টার্মস আছে, আমি সেদিকে না যাই, আমাকে বলা হয়েছে এটা নিয়ে একটু আলোচনা করতে। তো ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হওয়ার কারণে মূল কারণ ছিল সাম্প্রদায়িকতা। তো মুসলিমরা যখন সাহিত্য রচনা শুরু করে, তাদের লেখা দেখে হিন্দু লেখক বা সম্পাদক যারা ছিল, তারা সেখানে সাম্প্রদায়িক ইস্যুতে তাদের লেখা বাতিল করে দিত, তাদের লেখার মূল্যায়ন করতো না। তো এই যে একটা জিনিস ধারা যখন তৈরি হলো, এমনকি মীর মোশাররফ হোসেন যখন তার বিষাদ সিন্ধু উপন্যাসটা লিখলেন, হ্যাঁ, তখন অনেকে বলতে লাগলো যে এটা নিশ্চিত কোনো হিন্দু লেখক মুসলমান ছদ্মনাম দিয়ে লিখেছে, একজন মুসলমানের পক্ষে এত সুন্দর করে বাংলা লেখা সম্ভব না। এই ছিল তাদের একটা মেন্টালিটি। এই মেন্টালিটির এর কারণে কি করা হলো, একটা মুসলিম সাহিত্য আন্দোলন গড়ে ওঠে, মুসলিম সাহিত্য সমাজ গড়ে ওঠে, এবং এটা 1926 সালে প্রতিষ্ঠিত হয়। এবং এর প্রতিষ্ঠাতার ভিতরে ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, হোসেন আব্দুল মোহাম্মদ, ওয়াজেদ আলী, গোলাম মোস্তফা সহ আরো অনেকে। এখানে মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের সাহিত্য চর্চা ও আধুনিকতা। এবং এখানে এই এই যে আন্দোলনটা ছিল, সেটা ছিল আন্দোলনের মূল ইয়েটা ছিল কি, বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং এখানে বুদ্ধির মুক্তি আন্দোলনের একটা থিম ছিল কি, যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এরকম একটা কথা তাদের ইয়েতে লেখা ছিল। ওইটা লিখে দিয়েছিল আবার রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে। তো এই যে যে এর ভিতরে গুরুত্বপূর্ণ সাহিত্যিকরা এখান থেকে বের হয়ে আসে, কাজী আব্দুল ওদুদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরো অনেকেই কি এখান থেকে বের হয়ে আসেন। তো এতটুকুতে আজকের ক্লাস শেষ করলাম। আরো কোনো যদি প্রশ্ন থেকে থাকে, প্রশ্ন করতে পারো।
কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? যদি প্রশ্ন স্যার না থাকে, হ্যাঁ, মুক্তি আন্দোলনের অন্যতম সূত্রটা কি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা বলেছেন সেটা জ্ঞান যেখানে বুদ্ধির মুক্তি সীমাবদ্ধ, তারপর আন্দোলনের কি আমি বুদ্ধির লিখছি। বুদ্ধির মুক্তি আন্দোলনের একটা ইয়ে ছিল যে মুখপত্র ছিল শিখা পত্রিকা, ঠিক আছে? তো শিখা পত্রিকার ওখানে একটা স্লোগান লেখা থাকতো, বুদ্ধি যেখানে আরো দূরে। এখন আমি বললাম, এখন আমার নিজেরই মনে আসতেছে না। আমি এটাই, আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিব, হ্যাঁ, অ্যাকুরেটলি আমার মনে আসতেছে না, আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা লিখে দিব। বুদ্ধির মুক্তি আন্দোলনের ইয়েটা আহ কি হবে, তাই তো? তো এই শিখা পত্রিকার যে ইয়া হয়, আচ্ছা লেখেন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মনে পড়ছে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই স্যার বুদ্ধির, লিখেছি, হ্যাঁ, ধন্যবাদ এই স্যার। বুদ্ধির মুক্তি এটা ছিল শিখা পত্রিকার উপরে একটা স্লোগান, ঠিক আছে? শিখা পত্রিকার একটা স্লোগান। আমাদের যেমন প্রথম আলোতে লেখা থাকে, বদলে বদলে যান, বদলে দিন। হ্যাঁ, এরকম একটা কথা লেখা থাকে না, যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, এরকম একটা উক্তি লেখা থাকে। তো ঠিক তেমনি শিখা পত্রিকাতেও এই জিনিসটা বলা হয়েছে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই কথাটা লিখে দিয়েছে এখানে। এই থিম নিয়ে তারা মূলত কি কাজ করতো শিখা পত্রিকা। 1926 সালে এই মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়, 27 সাল থেকে এটা নিয়মিত প্রকাশিত হতে থাকে। আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আর কোনো প্রশ্ন না থেকে থাকলে আজকে এতটুকুতে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।